আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম এ ব্লু ভিট্রাল চ্যানেলে। আজকের ভিডিওতে আপনারা শুনবেন হারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উডের নবম পর্ব। তাহলে আমাদের পাঠ শুরু করছি। পরদিন ক্লাসে গেলাম। যথাসময়ে নাটকের ইতিহাস ক্লাস শুরু হলো, কিন্তু মিদরির কোনো চিহ্ন নেই। কি হলো মেয়েটার? সেদিন ভোরে ফোনের কথা বলার পর প্রায় 10 দিন পার হয়ে গেছে। মাঝে একবার ভেবেছিলাম নিজেই ফোন করব। পরে মনে হলো সেটা ঠিক হবে না। সে বলেছে নিজে আমাকে ফোন করবে। ওর হয়তো কিছু সময় দরকার, একেবারে নিজের জন্য। কয়েকবার নাগাসার রুমে গেলাম, কোনোবারই তাকে পেলাম না। 2-3 দিন ধরে ওর কোনো খোঁজই নেই। মনে হলো পুরো পৃথিবী যেন আমার থেকে লুকিয়ে আছে। অবশেষে বৃহস্পতিবার ডিনারের সময় নাগাসার সঙ্গে দেখা হয়ে গেল। একটা ট্রে ভর্তি খাবার নিয়ে সে বেশ স্বাভাবিকভাবেই আমার পাশে এসে বসলো। একটু গাইগুই করে সরাসরি বলল, সেদিনের ব্যাপারটার জন্য আমি সরি। থাক, বাদ দাও, আমি বললাম। আমারই বরং এত চমৎকার একটা ডিনারের জন্য তোমাকে ধন্যবাদ দেওয়ার উচিত ছিল। তবে এটা ঠিক যে তোমার প্রথম চাকরির সেলিব্রেশনটা আরও সুন্দরভাবে হতে পারত। আমরা কয়েক মিনিট চুপচাপ খাচ্ছিলাম। নাগাসা এত মনোযোগ দিয়ে স্যুপটা চামচে করে মুখে দিচ্ছিল যে মনে হলো এই কাজটার ওপর গোটা দুনিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। তোমার রুমে গিয়েছিলাম কয়েকবার, বললাম আমি। কোথায় ছিলে এই কদিন? ছিলাম, সে বলল। হাটসুমির সঙ্গে আমার সব মিটমাট হয়ে গেছে। হওয়াটাই তা স্বাভাবিক, না হলে বরং আমি অবাক হতাম। আমার যতদূর মনে পড়ে আমি তোমার সঙ্গেও বেশ বাজে ব্যবহার করেছি। তোমার কাছে আনুষ্ঠানিকভাবে একবার মাফ চাওয়া উচিত। আরে ধুর, এত মাফ চাইতে হবে না। এনিওয়ে, তোমার চেহারাটা কেমন যেন লাগছে, শরীর খারাপ নাকি? হতে পারে, হালকা মাথা ঝাঁকিয়ে বলল সে। হাটসুমি বলল যে তুমি নাকি তাকে বলেছ আমার সঙ্গে সম্পর্ক না রাখতে। সেটা কি তোমাদের দুজনের জন্য ভালো না? হুম। তোমরা দুজনেই খুব চমৎকার মানুষ, কিন্তু আলাদা আলাদাভাবে চমৎকার। আমি স্যুপ খেতে খেতে তাকে বললাম, একসঙ্গে থাকলে তোমাদের মধ্যে শুধু ঝামেলাই বাড়বে। জানি, নাগাসা বলল। হাটসুমি আমার জন্য একটু বেশি চমৎকার। ওর যোগ্য হতে গেলে নিজেকে পুরোটাই বদলে ফেলতে হবে। পরদিন শুক্রবার সন্ধ্যাবেলায় ফোনটা এলো। আমি তখন ঘুমাচ্ছিলাম, গভীর ঘুমে। রুমে বেল বাজলো। আমি টের পেলাম ফোন আসছে। চোখ মেলে ভোর না সন্ধ্যা সেটা ঠিক বুঝতে পারছিলাম না। ঘড়িতে তখন 6:15 বাজে। আমার মনে পড়ছিল না আজ কী বার। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ফ্ল্যাগ পোলে পতাকা নেই। তার মানে সম্ভবত সন্ধ্যা। যাক, পতাকার কোনো একটা ব্যবহার অন্তত খুঁজে পাওয়া গেল। লবিতে ছুটে গিয়ে ফোন ধরলাম। হ্যালো ওয়াতানাবে, তুমি কি এখন ফ্রি আছো? মিদরি জিজ্ঞেস করলো। ঠিক বুঝতে পারছি না, বললাম আমি, ফ্রি আছি কিনা। আমি আসলে 3 তারিখের হিসাব গুবলেট করে ফেলেছি। আজ কী বার সেটা যদি তুমি বলো তাহলে বুঝতে পারবো আমি ফ্রি আছি কিনা। আজ শুক্রবার। ভোর না সন্ধ্যা? এসব কি আজগুবি প্রশ্ন করো? আমি ভোরবেলায় তোমাকে কেন ফোন দিতে যাব? আমার অনেকগুলো বাবা নেই যে তারা প্রতিদিন মরবে, আর আমি তোমাকে ভোরে ফোন দিয়ে জানাবো সেটা? এখন বাজে সন্ধ্যা 6:18। ও, আমি বললাম। আমি আসলে বিছানায় শুয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। এমন মরার মতো ঘুমাচ্ছিলাম যে কোনো কিছুর হিসাব নেই। মিদুরি বলল, তোমার কি আজ দোকানে কাজ আছে? না, শুক্রবার আমি ফ্রি থাকি। তুমি কোথাও? উনো স্টেশনে। উনো স্টেশনে কেন? ওখানে কি করো তুমি? তুমি আবার বাড়ি থেকে পালিয়ে এসে যাচ্ছ নাকি? ফুকুশিমা যাবে, ফুফুর বাড়িতে? সব কথা যদি তোমাকে ফোনেই বলি তাহলে কি দেখা করে কি বলবো? তুমি এখনই বের হও, শিনজুকুকে আমার সাথে দেখা করো। আমরা দুজনে মিলে ঠিক করলাম কোথায় দেখা করব। কথা মতো বারে ঢুকে দেখি মিদরি অলরেডি ড্রিঙ্ক নিয়ে বসে আছে। একটা ছেলেদের কোট পরা, সাদা বলকান কোট, স্ত্রী করা না, অজস্র ভাঁজ পরে আছে। সঙ্গে পাতলা হলুদ সোয়েটার আর নীল জিন্স। দুটো ব্রেসলেট পরা, দুটোই এক হাতে। কি খাচ্ছ তুমি? জানতে চাইলাম। টম কলিন্স, মিদরি বলল। আমি হুইস্কি আর সোডা অর্ডার করলাম। খেয়াল করলাম মিদরির পায়ের কাছে একটা বড় সুটকেস। কোথাও গিয়েছিলে? হ্যাঁ, বেড়াতে গিয়েছিলাম। এইমাত্র ফিরলাম। ফিরে তোমাকে ফোন দিয়েছি। দেখেছো কত ভালোবাসি তোমায়? তাই তো দেখছি, হেসে বললাম। তো কোথায় ঘুরলে? উরুগুয়ে। ফাজলামো করো না, ঠিক করে বলো। তার দক্ষিণে আর আমরির উত্তরে। মাই গড, তুমি তো দুনিয়া ঘুরে এসেছো।
একই ট্রিপে এরকম দুটো জায়গা কিভাবে করলে তুমি? বোকার মতো কথা বলো না। আমার মাথায় সমস্যা থাকতে পারে, কিন্তু আমি তোমার মতো বোকা না। একই ট্রিপে কেউ অত দূরে দুইটা জায়গা যেতে পারে? প্রথমে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়েছিলাম নাড়াতে, তারপর আমরে গিয়েছি একা একা। আমি আমার হুইস্কিতে একটা চুমুক দিয়ে মিদরির ঠোঁটে থেকে মালবোলো সিগারেটটা নিয়ে একটা টান দিলাম। বললাম, তোমার নিশ্চয়ই খুব ঝামেলা গেছে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান নিয়ে, তাই না? না, ওটা নিয়ে তেমন কোনো ঝামেলা হয়নি, মিদরি বলল। আমাদের আগে প্র্যাকটিস করা আছে। মা যেবার মারা গেলেন সেবারে কি কি করতে হবে মুখস্থ করে ফেলেছিলাম। আসলে বেশি কিছু করতেও হয় না, করার জন্য হাজারটা মানুষ জুটে যাবে। তুমি না চাইলেও জুটবে। মানুষকে জ্ঞান দেওয়ার সহজ সুযোগ কেউ ছাড়তে চায় না। হুম, বুঝতে পেরেছি। তুমি শুধু একটা কালো রঙের কিমানো পরে ভদ্র মেয়ের মতো বসে থাকবে। চেহারা একটু দুঃখী দুঃখী বানাতে হবে কষ্ট করে। পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন মিলে তোমার সব কাজ করে দিবে। তারাই সাকি আনবে, সুশি অর্ডার করবে, তারপর তোমাকে সান্ত্বনা দেবে, কান্নাকাটি করবে। খুবই সহজ ব্যাপার। একটা পিকনিক পিকনিক ভাব আছে ব্যাপারটার মধ্যে। দিনের পর দিন বাবার যে সেবা করেছি সে তুলনায় এটা রীতিমতো পিকনিক। আমি কিছুই বললাম না। আসলে হাসপাতালে ডিউটি করতে করতে আমরা দুই বোন কাহিল হয়ে গেছি, বুঝলে। এতটাই বাজে অবস্থা আমাদের যে আমাদের কাঁদতেও পারি না আর। বাবা মারা যাওয়ার পর সবাই কাঁদলো, কিন্তু আমরা কাঁদলাম না। কুত্তার বাচ্চাগুলো ফিসফাস করছিল, এই মেয়েগুলো তো পাথরের মতো। কিন্তু আমরা দুই বোন মিলে ঠিক করলাম আমরা কাঁদবো না। মিদুরি হাত নেড়ে ওয়েটারকে ডেকে আর এক পেগ অর্ডার আর বাদাম অর্ডার করে নিল। তারপর কি হয়েছে শোনো না, মিদুরি বলতে শুরু করলো। অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই যে বাসায় চলে গেল, আমরা দুজন তখন গলা পর্যন্ত ডুবিয়ে সাকি খেলাম আর মনের স্বাদ মিটিয়ে সবাইকে গালাগালি করলাম। কি যে ভালো লাগছিল তখন আমাদের, সে তোমার চেহারা দেখে আমি এখন একটু কল্পনা করতে পারছি। দুই বোন মিলে ঠিক করলাম অনেক পরিশ্রম করে ফেলেছি, এখন কিছুদিন একটু দোকান টোকান বন্ধ করে জীবনটাকে উপভোগ করতে হবে। আমাদের ছুটি দরকার। আমার বোন ঠিক করলো সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে। আমিও আমার বলদটাকে ফোন দিয়ে বললাম, চল আমরা কোথাও ঘুরতে বেড়াই যাই আর পাগলের মতো সেক্স করি। কথাটা বলে মিদুরি মুখ চেপে ধরে কান ধরল নিজের, বলল সরি। না ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বললাম। তারপর কি করলে তোমরা দুজনে মিলে নাড়া গেলে? হ্যাঁ। তারপর পাগলের মতো ওটা করনি? সেটাই তো ট্র্যাজেডি। একদম পারিনি, একটা বারের জন্য না। দীর্ঘশ্বাস ফেলে বলল সে। হোটেলের মাত্র পা রেখেছি অমনি আমার পিরিয়ড শুরু হলো। ভাবা যায় বলো? আমি হাসি থামাতে পারলাম না। তুমি হাসছো? তোমার কাছে এটা হাসির ব্যাপার মনে হচ্ছে? অথচ আমি তো আর একটু হলে মনের দুঃখে কেঁদেই ফেলেছিলাম। যে সময় হওয়ার কথা তার এক সপ্তাহ আগেই শুরু হয়ে গেল। সম্ভবত ফিজিক্যাল লোডের কারণে এমনটা হয়েছে। আমার বয়ফ্রেন্ড তো খুব মেজাজ খারাপ হয়ে গেল। সে একটু প্রতিবন্ধী টাইপের, বুঝলে, কথায় কথায় রেগে যায়। যদিও দোষ আমার না, আমার কখন পিরিয়ড হবে এটাকে আমি কি করে ঠিক করি তুমি বলো? পিরিয়ড হলে কি ওই কাজটা করা যাবে না? আমি ঠিক ভালো করে জানি না আসলে। না, আসলে হয়েছে কি, পিরিয়ডের সময় আমার মেজাজ খুব খারাপ থাকে। প্রথম 2-3 দিন আমার ভাতই খেতে ইচ্ছা করে না। সেক্স করা তো অনেক দূরের বিষয়। তখন আমি সবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করি। তোমাকে আমার থেকে তখন 100 হাত দূরে থাকতে হবে, বুঝেছো? ঠিক আছে, আমি 100 হাত দূরে থাকবো, কিন্তু আমি বুঝবো কি করে যে তোমার পিরিয়ড হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এরপর থেকে যখন আমার পিরিয়ড শুরু হবে আমি মাথায় হ্যাট পরে থাকবো, একটা লাল রঙের হ্যাট। রেড সিগন্যাল দেখলেই তুমি বুঝতে পারবে। হাসতে হাসতে বলল সে। আমাকে যদি রাস্তায় কোনোদিন দেখো যে আমি লাল হ্যাট পরে হাঁটছি, আমার সঙ্গে ভুলেও কথা বলার চেষ্টা করবে না, দৌড়ে পালিয়ে যাবে, কেমন? অভিনব আইডিয়া, কোনো সন্দেহ নেই। কি করে যে তোমার মাথায় সব আইডিয়া আসে? সব মেয়ে যদি এমন সিগন্যাল দিয়ে রাখতো। আমি বললাম, যাই হোক, নাড়াতে তাহলে কি করলে বয়ফ্রেন্ডের সঙ্গে? কি আর করব, নদী নালা ফুল পাখি আকাশ বাতাস সেসব দেখলাম। হরিণকে খাওয়ালাম আর সব জায়গায় হেঁটে বেড়ালাম। সবচেয়ে জঘন্য ব্যাপার হলো আমরা বাজে টাইপের ঝগড়াও করলাম। তারপর ফেরত আসার পর থেকে আমার সঙ্গে ওর কোনো দেখাই হয়নি। আমি কিছুদিন নিজে নিজে টোকিওতে হেঁটে বেড়ালাম। তারপর ঠিক করলাম আমার কাউকে সঙ্গে লাগবে না, আমি একা একাই ভালো ট্রিপে যাব। তখন গেলাম আমরি। আমার এক ফ্রেন্ড থাকে ওখানে, তার ওখানে দু রাত থেকে গেলাম। সব জায়গা একা একা ঘুরলাম। খুবই সুন্দর জায়গা। কখনো গেছো ওদিকে? না। যা হোক, মিদরি বলল,
পুরোটা সময় একা একা ঘুরতে ঘুরতে আমার কেন জানি তোমার কথা খুব মনে হলো তুমি আমার সঙ্গে থাকলে কত মজা হতো। কিভাবে? কিভাবে মানে? মিদুরি আমার চোখের দিকে তাকালো। কিভাবে মানে? তুমি একা একা ঘুরতে বেরিয়েছো, এর মধ্যে তোমার ভাবনায় হুট করে আমি কি করে চলে এলাম? আমি তাকে জিজ্ঞেস করলাম। তোমাকে তো হয়তো আমি মনে মনে অনেক পছন্দ করি, সেজন্য তুমি চলে এলে। মানুষ তো এরকম বিশেষ সময়ে এমন কাউকে ভাবে যাকে সে পছন্দ করে, তাই না? তোমার তো একজন জলজ্যান্ত বয়ফ্রেন্ড আছে রে বাবা। তোমার তো আমার কথা ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি কি বলতে চাও? আমার বয়ফ্রেন্ড থাকলে আমি তোমার কথা ভাবতে পারবো না? মিদরি কথাটা বলে আমার চোখের দিকে তাকিয়ে রইল। না, সেরকম কিছু বলিনি, মিনমিন করে বললাম। কোন বইতে লেখা আছে বয়ফ্রেন্ড থাকলে আরেকটা ছেলের কথা ভাবা যাবে না? সেই বইটা তুমি আমার কাছে নিয়ে এসো, ওটাকে আমি কুচি কুচি করে ছিঁড়ব। আমি কিছু বলার চেষ্টা করেও থেমে গেলাম। আমার একটা কথা খুব মন দিয়ে শোনো, মিদুরি আমার দিকে আঙুল তাক করে বলল। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, গত মাসে আমার প্রচুর পরিশ্রম গেছে। পুরো যন্ত্রণা আমার মাথায় মধ্যে জমে আছে। যে কোনো সময় সেটা ফেটে মাথা থেকে বেরিয়ে আসতে পারে। তখন কিন্তু আমি তোমার হাড্ডি গুঁড়ো করে ফেলবো। যা বলার সাবধানে বলবে। এরকম কথা আর একটাবারও বলবেন তো আমি তোমাকে হাসতে হাসতে খুন করে ফেলবো। তারপর এই জায়গায় বসে আমি কাঁদতে শুরু করব। কেঁদে বন্যা নামিয়ে দিব। আমি অনেক কাঁদতে পারি। একবার শুরু করলে সারা রাত চালাতে পারি। ননস্টপ সার্ভিস। সেটার জন্য কি তুমি তৈরি? আমি কিন্তু একদম ফাজলামি করছি না। আমি মাথা ঝুঁকিয়ে চুপ করে গেলাম। সেকেন্ড পেক হুইস্কি অর্ডার করলাম। মিদরি কয়েকটা বাদাম মুখে নিল। বারের লোকজনের কথাবার্তা, বরফ বানানোর মেশিনের শব্দ আর গ্লাসের টুংটাং আওয়াজের মধ্যে দিয়ে কোথা থেকে যেন সারাহ ভনের খুব পুরানো ধাঁচের একটা প্রেমের গান ভেসে আসছিল। ও, তোমাকে তো বলাই হয়নি, মিদরি বলল। গত মাসে একটা বাজে ঘটনা ঘটেছিল। তারপর থেকে বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ফাটাফাটি চলছে। কি ঘটেছিল? জিজ্ঞাসা করলাম আমি। খুবই সাধারণ একটা ঘটনা, কিন্তু ও এত বাজে ধরনের রিয়্যাক্ট করে বসলো। আরে বাবা, বলো না রে বাবা ঘটনাটা। 1 মাস আগে আমি ওর সঙ্গে ডেটে গিয়েছিলাম। এরকম একটা বারে বসে ড্রিঙ্ক করছিলাম। ওর কিছু বন্ধু ছিল আমাদের সঙ্গে। তখন আমি তাদের একটা গল্প বলেছিলাম। সেই গল্প থেকেই ফাটাফাটি। গল্পটা আমি শুনতে চাই। আমাদের বাসার পাশের এক মহিলা, তার পিরিয়ড চলছিল। তো পিরিয়ডের সময় মহিলা এত জোরে হাঁচি দিয়েছিল যে তার ট্যাম্পন প্যান্টের মধ্যে থেকে ছিটকে বের হয়ে গেছিল। ঘটনাটা মজার না বলো? খুবই মজার, আমি হাসতে হাসতে বললাম। ওই টেবিলে আমার বয়ফ্রেন্ড ছাড়া অন্য যারা ছিল তাদের কাছেও খুব মজার মনে হয়েছিল। তারাও তোমার মতো হাসলো। কিন্তু আমার বিশিষ্ট বয়ফ্রেন্ড খেপে গেল। সে গম্ভীর হয়ে বলল, তোমার এরকম নোংরা বিষয় নিয়ে কথা বলা উচিত না। তুমি একটাবার ভাবো শালা কি পরিমাণ ফাউল। ফাউলই তো মনে হচ্ছে। এমনিতে কিন্তু সে তেমন একটা ফাউল না, কিন্তু এসব বিষয়ে সে খুবই মিন মাইন্ডেড, মিদরি বলল। যেমন ধরো, আমি সাধারণ সাদা প্যান্টি ছাড়া অন্য রঙের কিছু পরলেই সে খুব রেগে যায়। ওগুলো নাকি বাজে মেয়েরা পরে। কিন্তু আমার গোলাপি রঙের লেসওয়ালা প্যান্টটি খুবই পছন্দ। আমাকে পরতে দেয় না ও। আমি আর কিছু বললাম না। অবাক হয়ে ভাবলাম, এরকম একটা ছেলে মিদরের মতো মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে চায়। এই দেখো, আমি শুধুই পকপক করে যাচ্ছি, তোমার কোনো কিছুই তো জানা হলো না, মিদরি বলল। তুমি এই সময়টা কি করলে? কিছুই না। আমাকে দিয়ে কিছু হবে না, বুঝলে। কিছু করতে ইচ্ছে করে না আমার, বললাম আমি। ওই কাজটা করেছিলে? কোন কাজটা? ওই যে তোমাকে বললাম পরের বার মাস্টারবেট করার সময় আমার কথা ভাববে। ভেবেছিলে আমার কথা? হ্যাঁ। মিদরির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। চেয়ারের উপর পা তুলে উঠে বসল সে। আঙুল মোটকে জিজ্ঞেস করলো, কেমন হলো ব্যাপারটা? দারুণ ছিল না? মোটেই দারুণ ছিল না, আমি বললাম। অর্ধেক মতো করে তারপর বিরক্ত হয়ে গেছিলাম। শেষ করতে পারিনি আর। মানে? তুমি কি বলতে চাইছো, ক্লিয়ার করে বলো। তুমি এক্সাইটেড হচ্ছিলে না? দাঁড়াচ্ছিল না তোমার জিনিস? একদমই না। ধ্যাত, হলো এটা কিছু? বিরক্ত হয়ে সে বলল। আসলে সমস্যাটা মনে হয় আমারই। আমি তোমাকে অনেক নিয়মকানুন বেঁধে দিয়েছিলাম। তুমি ভেতরে ঢোকাতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। এত নিয়মকানুন মানতে গেলে কি আর ওটা দাঁড়ায়? আচ্ছা যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি যা খুশি ভাবতে পারো, কোনো সমস্যা নেই। তাতেও যদি কাজ না হয়, আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? পরের বার আমি তোমার সঙ্গে ফোনে কথা বলবো, আমার ফোন সেক্স করব, কেমন? দারুণ হবে না বলো? আমি অনেক সেক্সি করে কথা বলতে পারি। ও ইয়ে, কাম অন, আই এম কামিং। আমি বলবো আর তুমি জোরে জোরে হাত চালাবে। আমাদের ডরবে ফোনটা লবিতে থাকে।
বড় দরজার কাছে। লোকজন সবসময় ওখান দিয়ে যাওয়া আসা করে। তুমি যদি আমাকে মার খাওয়াতে চাও এ ধরনের প্ল্যান করতেই পারো। ওহো, তাহলে তো আর হবে না। সমস্যা নেই, আমি দেখি। আরেকবার নিজের মতো চেষ্টা করব। তুমি তো আমাকে অনুমতি দিয়েই দিলে, সব কিছু ভাবতে পারবো। কাজ হতেও পারে। ফাঁকিবাজি করবে না কিন্তু, একদম মন দিয়ে চেষ্টা করবে। নিজের সেরাটা ঢেলে দিও। ঠিক আছে, তোমাকে একটা টিপস দিই আমি। তুমি আমার ব্যাক সাইডের কথা চিন্তা করবে। আমার পেছনটা অনেক জোস। চিন্তা করলে তোমার কাজ হবে। খুবই কাজে দেবে তোমার টিপসটা। মনে থাকবে তো? আচ্ছা শোনো, চলো আমরা এখন একটা ব্লু ফিল্ম দেখতে চাই। আমরা বার থেকে বের হয়ে শিনজুকুতে একটা সিনেমা হল খুঁজে বের করলাম, যেখানে এক টিকিটে 2 ছবি চলে। হলের ভেতর বিশ্রী গন্ধ। ছবি শুরু হলো। একজন সেক্রেটারি আর তার হাই স্কুলে পড়া বোনের কাহিনী। একদল ডাকাত তাদের অপহরণ করেছে। এখন টর্চারের ভয় দেখানো হচ্ছে। ছোট বোনকে রেপ করা হবে। এই ভয় দেখিয়ে বড় বোনকে দিয়ে ভয়াবহ সব কাজ করানো হচ্ছে। এভাবেই হয়তো অনন্তকাল চলতো, কিন্তু কাহিনীতে টুইস্ট চলে এলো। কিছুক্ষণ পরে বড় বোনকে দেখা গেল এই কাজগুলো করে বেশ মজা পেতে শুরু করেছে। তাকে আর জোর করতে হচ্ছে না, অত্যন্ত আগ্রহের সঙ্গে নিজ থেকেই করছে। ছোট বোনটা বড় বোনের এসব কাজ দেখে মহা উত্তেজিত হয়ে গেল। তারা ঘুরে ঘুরে কিডন্যাপারদের সঙ্গে পালাক্রমে একই কাজ করতে লাগলো। সময় আবারও থেমে গেল। একই জিনিস অনন্তকাল ধরে চলতে লাগলো। আমি কিছুক্ষণ পরেই বিরক্ত হয়ে গেলাম। ইস, ছোট বোনটার ক্যারেক্টার যদি আমি থাকতে পারতাম, মিদরি বলল। আমি অন্ধকারের মধ্যে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম। ছোট বোনটা আমি হলে যে কি করতাম জানো? মিদরি বলল। আমি কিন্তু ওর মতো হুট করে পাগল হয়ে যেতাম না। এত সহজে আমাকে পাগল বানানো যেত না। আমি বড় বোনের কাজ কারবার দেখতাম, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতাম। মজা হতো, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হতো, বললাম তাকে। আচ্ছা, তোমার কি মনে হয় না মেয়েটাকে মিসকাস্ট করা হচ্ছে? একটা কম বয়সী স্কুল গার্ল হিসাবে তার নিপলগুলো একটু বেশি কালো। তাও আবার সে একজন ভার্জিন। এটা কখনো হতে পারে বলো? একদম ঠিক বলেছ, কখন এটা হতে পারে না। মিদরি পর্দার দিকে আঠার মতো তাকিয়ে রইল, আর আমি মুগ্ধ হয়ে মিদরির দিকে। জীবনে কখনো কাউকে এত মনোযোগ দিয়ে আমি ব্লু ফিল্ম দেখতে দেখিনি। টিকিটের টাকা পুরোটা উসুল হয়ে যাবে মনে হচ্ছে। সে প্রতিটা দৃশ্য খুব মন দিয়ে দেখলো, আর তার বিশেষজ্ঞ মতামত দিতে থাকলো। বাপ রে, একসঙ্গে 3 জন মিলে করছে দেখো। মেয়েটা তো মনে হয় মরেই যাবে, অথবা ওয়াতানাবে। এই পজিশনটা না একদম নতুন আমার কাছে। আমি কারোর সঙ্গে ট্রাই করতে চাই। তুমি আমাকে হেল্প করবে? মুভির চেয়ে মিদরির দিকে দেখে বেশি মজা পাচ্ছিলাম। বিরতির সময় আলো জ্বলে উঠলে খেয়াল করলাম পুরো হলে আর কোনো মেয়েই নাই। আচ্ছা ওয়াতানাবে, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, মিদরি বলল। বলো। যতদূর সম্ভব জানানোর চেষ্টা করব তোমাকে, বললাম তাকে। এরকম জিনিস দেখার সময় তোমার ওটার অবস্থা কি হয়? যেরকম হওয়ার কথা সেরকমই হয়। ওরা তো ছবিগুলাই বানায় এর জন্যই, তাই না? তার মানে যখন এরকম দৃশ্য শুরু হয় তখন হল ভর্তির প্রত্যেকটা মানুষের ওই জিনিসটা অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে। সেরকমই হওয়ার কথা। মিদরে খিলখিল করে হেসে উঠল, বলল, 30-40 জন লোক, সবার জিনিসটা খারাপ, খুব মজার না? খুবই মজার, আমি বললাম। দ্বিতীয় মুভিটা শুরু হলো। এটার কাহিনী খুবই সাধারণ, তার মানে আগেরটার চেয়েও বেশি বিরক্তিকর। কোনো কারণ ছাড়াই সব কিছু জীব ব্যবহার করছে। ওরাল সেক্সে ভর্তি সব। সবচেয়ে ভয়াবহ হলো সাউন্ড এফেক্টগুলো। এ ধরনের অদ্ভুত যেসব সাউন্ড সময় হতে পারে সবগুলো ব্যবহার করেছে। এই ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। এইসব শব্দটা কোত্থেকে জোগাড় করে? মাই গড, বললাম আমি। আমার তো খুবই মজা লাগছে, সে উত্তর দিল। সিনেমায় দেখা যাচ্ছে ছেলেটা এবং মেয়েটা ভারী ভারী নিঃশ্বাস ফেলছে, মনে হচ্ছে একটা সাপ ফোঁস করছে। এমনকি খাট নাড়ার শব্দ পর্যন্ত আসছে, সঙ্গে গতানুগতিকভাবে চিৎকার আছেই। ও ইয়ে, ও ইয়ে, কামন বেবি। সেই একই দৃশ্য এবং একই শব্দ চলতেই থাকলো মিনিটের পর মিনিট। মিদরির প্রথম দিকে মজা পাচ্ছিল, পরে সেও মনে হয় একটু বিরক্ত হয়ে গেল। বলল, অনেক হয়েছে, এবার বের হই। আমরা বাইরে বেরিয়ে প্রথমে বুক ভরে শ্বাস নিলাম। জীবনে এই প্রথমে মনে হলো শিনজুকুর বাতাস পৃথিবীর কোনো একটা জায়গার বাতাসের চেয়ে বেশি স্বাস্থ্যকর। দারুণ মজা হলো, মিদরি বলল। পরে কিন্তু আমরা আবার আরেকদিন আসবো, কেমন? আরেকদিন কেন আসতে হবে? একই জিনিস করবে, নতুন তো কিছু করবে না, আমি বললাম। একই জিনিস করলে তোমার সমস্যা কোথায়? মানুষ কি এই জিনিসটা বারবার করে না?
তো মানুষ যদি এই জিনিস বারবার করতে গিয়ে বোর ফিল না করে, তো আমরা দেখে কেন বোর ফিল করব? হ্যাঁ হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে তো। আমরা আরেকটা বারে গিয়ে বসলাম। কয়েক পেগ হুইস্কি খেলাম আমি। মিদরি পরপর 3টা ককটেল শেষ করলো। তারপর রাস্তায় নেমে গাছে চড়বে বলে ঘ্যান ঘ্যান শুরু করে দিল আমার কানের কাছে। আচ্ছা, আমরা তো আগের দিন খুঁজেছি, মিদরিকে বললাম। শিনজুকু রাস্তায় সম্ভবত কোনো গাছ নেই। যদি কোনোভাবে থেকেও থাকে, তুমি সে গাছে চড়তে পারবে না এখন। তুমি যথেষ্ট মাতাল। তুমি সবসময় জ্ঞানী সাজার চেষ্টা করো, কেন করো বলো তো? জ্ঞানের ডিব্বা একটা, মিদরি বলল। তোমার এসব জ্ঞানী জ্ঞানী কথাবার্তা না গিয়ে বরং একটা বড় গাছ খুঁজে বের করতো। আমি মাতাল, এতে তোমার সমস্যা কি? আরে বাবা, আমি তো মাতাল হতে চেয়েছি, সে কারণেই আমি মাতাল। এতে দোষটা কোথায়? আর মাতাল হলেও আমি গাছে চড়তে পারবো, কোনো সমস্যা হবে না। সবচেয়ে উঁচু গাছের মাথায় উঠে আমি সবার মাথার উপর পি করে দিব। তোমার কি খুব বাথরুম চেপেছে নাকি? চাপবে না, সে তখন থেকে মদ গিলছি। আমি মিদুরিকে স্টেশনের টয়লেটে নিয়ে গেলাম। সে ভেতরে ঢুকলো আর আমি সন্ধ্যার খবরের কাগজ কিনে কাছে দাঁড়িয়ে পড়তে শুরু করলাম। 15 মিনিট পার হয়ে গেল, সে বের হলো না। একটু পর আমার বেশ দুশ্চিন্তা হতে শুরু করলো। যখন ভাবলাম খোঁজ নিব, তখনই সে মুখ শুকনো করে টয়লেট থেকে বেরিয়ে এলো। বলল, সরি, আমি কমোডে বসে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ঠিক আছো? জিজ্ঞেস করলাম আমি। সম্ভবত না, ঘুম পাচ্ছে খুব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আজ বাসায় পৌঁছে দেবো। তুমি বাসায় গিয়ে একটা লম্বা গোসল দিবে, তারপর ঘুমিয়ে পড়বে, কেমন? তুমি বেশ ক্লান্ত। না, বাসায় যাব না। কি হবে ওখানে গিয়ে? কেউ আছে বাসায়? কেউ নেই। আমি আজ কোনোভাবেই একা একা ঘুমাতে পারবো না। খুবই ভালো সিদ্ধান্ত। তাহলে কি করতে চাও? চলো না, আমরা দুজন মিলে একটা লাভ হোটেলে যাই। সেখানে আমি তোমার কোলে মাথায় রেখে মরার মতো ঘুমাবো সারা রাত। তুমি কিন্তু কোনো প্রকার জ্বালাতন করবে না আমাকে, মনে থাকে যেন। তারপর সকালবেলা উঠে কোথাও নাস্তা করে একসঙ্গে ক্লাসে যাব। ভালো হবে না বলো? দারুণ হবে। কিন্তু আমাকে বলো তো, তুমি কি আগে থেকেই এটা প্ল্যান করে রেখেছিলে আর সেজন্যই সন্ধ্যায় ফোন করেছো? ঠিক ধরেছো, 100-তে 100 পেয়েছো তুমি। তোমার উচিত ছিল তোমার বয়ফ্রেন্ডকে ফোন করা, আমাকে না। এসব কাজের জন্য মেয়েদের বয়ফ্রেন্ড থাকে রে বাবা। কিন্তু আমি তো ওই বজ্জাত ব্যাটার সঙ্গে থাকতে চাই না আর। আমি থাকতে চাই তোমার সঙ্গে। কিন্তু তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, বললাম আমি। প্রথমত, আমাকে মাঝরাতে আগেই ডর্মে ফিরে যেতে হয়। বাইরে থাকার অনুমতি নেওয়া নেই আগের থেকে। দ্বিতীয়ত, আমি যদি কোনো মেয়ের সঙ্গে বিছানায় যাই, তাহলে আমার তার সঙ্গে ওটা করাই লাগবে। তার পাশে খুব নিষ্পাপ এক ধরনের ভালোবাসা নিয়ে শুয়ে থাকবো। আমি সেরকম মানুষ না। ফাজলামি করছি না। তোমার সঙ্গে যদি কোনো কারণে আমি বিছানায় যাই, আমি কিন্তু জোর করতে পারি। তার মানে তুমি তখন আমাকে মারবে, আমার হাত পিছনে বেঁধে আমাকে রেপ করবে, তাই না? দারুণ হবে। আবার গুরু রচনা শুরু করলে? তোমার মাথাটা না গেছে। আমি কোনো ফাজলামি করছি না, সিরিয়াস কিছু কথা বলছি। তোমার সিরিয়াস কথাগুলো নিয়ে মরো না কেন তুমি? কেন বুঝতে পারছো না আমি খুব একা? আমি কারোর সঙ্গে থাকতে চাই। এত কিছু বোঝো দুনিয়ার, এই ছোট্ট কথাটুকু বুঝতে পারো না? কিছু না বলে আমি মাথা নিচু করে রইলাম। মিদুরি আবার বলতে শুরু করলো। আমি জানি আমি তোমার উপর জোর করছি, এমন সব আবদার করছি কারোর কাছে, তোমার কাছে, যার বদলে তোমাকে কিছুই দিতে পারবো না। যা মাথায় আসছে ফটফট বলে যাচ্ছি। তোমাকে ডর্ম থেকে এখানে নিয়ে এসে তোমাকে দিয়ে আবার যা মন চায় সেসব কাজ করাচ্ছি। কিন্তু তুমি কি জানো, আমার জীবনে কখনো আমার মতো কিছুই করতে পারিনি। এই 20 বছর জীবনে একবারের জন্যও না। আমার কি চাই তাতে কেউ মনোযোগ দিয়ে কখনো দেয় না কখনো। না আমার মা, না আমার বাবা, না আমার বয়ফ্রেন্ড, কেউ না। আমার বয়ফ্রেন্ড হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে আজব একটা জিনিস। আমার মতো করে কিছু চাইলেই সে অকারণে রেগে যায়। তখন আমাদের খুব ঝগড়া হয়। তুমি একমাত্র মানুষ যার কাছে আমি সব কিছু চাইতে পারি। তুমি কখনো আমাকে বকা দাও না। বিশ্বাস করো বাতানাবে, আমি অনেক ক্লান্ত। আমি চাই কেউ আমাকে বলুক, মিদরি তুমি না অনেক সুন্দর, আমি তোমাকে অনেক পছন্দ করি। এসব মিথ্যা কথা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তে চাই। তুমি বলো, এটা কি খুব বেশি কিছু চাওয়া? তুমি পারবে না আমাকে এসব মিথ্যা কথা বলতে? তোমার পুরো ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু সত্যি বলছি, আমার কিছু করার নেই, আমাকে যেতেই হবে। তুমি যদি এখান থেকে একটা পাও নড়ো, আমি কিন্তু এখনই মাটিতে বসে পড়বো। তারপর কান্নাকাটি শুরু করে দেব। আর আমি কেমন কাঁদতে পারি এটা তো তোমাকে আগেই বলেছি। আমি বুথ থেকে ডর্মে ফোন করলাম। নাগাসাওয়াকে চাইলাম। সে ফোন ধরলে আমি বললাম, তুমি কি এমন একটা ব্যবস্থা করতে পারবে যে
আমি রাতে ডর্মে ফেরত আসছি, যেন মনে হয় সবাই মনে করে যে আমি রাতে ডর্মে ফেরত আসছি। আসলে একটা বাজে সমস্যায় পড়েছি বুঝলে, একটা মেয়ের সঙ্গে আটকে গেছি। তোমাকে পরে সব ঘটনা খুলে বলবো। ঠিক আছে, সে বলল। তুমি কোনো টেনশন নিও না, আমি ব্যবস্থা করে রাখবো। সকালে তুমি মেইন দরজা দিয়ে ডর্মে ঢুকো না, আমার রুমের জানালা দিয়ে খুলে রাখবো, আমার রুমের জানালা দিয়ে তুমি ঢুকবে, কেমন? থ্যাঙ্কস বলে ফোনটা কেটে দিলাম। সব ঠিকঠাক? মিদুরি জানতে চাইল। মোটামুটি, আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম। চলো ডিস্কোতে যাওয়া যাক, এখনও রাত বেশি হয়নি। এই না তুমি বললে ঘুমোতে যাবে, তুমি খুব ক্লান্ত, আর এখন ডিস্কোতে যেতে হবে তোমার? ঘুমোতে যেতে চাই শুনে জিভটা একদম লক লক করে উঠছে, তাই না? এত ফালতু কেন তুমি? আমি ঠিক করেছি, এখন আমি ডিস্কো যাব। ডিস্কোর মতো কোনো কিছুতে গেলে আমার ক্লান্তি পুরোপুরি চলে যাবে। খবর আছে আজকে, বললাম আমি। কাছেই আমরা একটা ডিস্কো পেয়ে গেলাম। মিদুরি পাগলের মতো নাচতে শুরু করলো। তার নাচ দেখে একবারের জন্য মনে হচ্ছিল না তার মধ্যে কোনো ক্লান্তি আছে। খুব মজা না? খুশিতে বলে উঠল সে। আমরা বিরতি নিয়ে একটা টেবিলে গিয়ে বসলাম। 2 পেগ হুইস্কি আর একটা কর্ক অর্ডার করলাম। কত বছর নাচিনি এরকম, বলল সে। আমার কি মনে হয় জানো, তুমি যখন নাচো, তোমার শরীরটা যখন নড়তে থাকে, এই নড়াচড়ার মধ্যে দিয়ে তোমার আত্মার মুক্তি ঘটে। হেসে বললাম। কিন্তু আমার মনে হয় না তোমার আত্মা কোনো কালেই বন্দি ছিল, ওটা সবসময় মুক্ত হয়েই থাকে আর সবাইকে জ্বালিয়ে বেড়ায়। তোমাকে বলছে। যা হোক, এখন বেশ ভালো লাগছে আর হেব্বি খিদে পেয়ে গেছে। পিৎজা খাওয়াতে পারবে? শিনজুকুতে আমার চেনা একটা পিৎজা পার্লার ছিল, সেখানে গিয়ে বিয়ার আর পিৎজা অর্ডার করলাম। আমার তেমন খিদে ছিল না। 12টা স্লাইসের মধ্যে আমি মাত্র 4টা স্লাইস খেলাম। বাকি 8টা স্লাইস মিডোরি খুব দ্রুত শেষ করে ফেললো। না, আসলেই তোমার মধ্যে খানিকটা প্রাণ আছে, বললাম আমি। একটু আগেও তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি ঘুমিয়ে পড়বে। ঘুম কেটে গেছে, মিদুরি একবার বলল। একেবারেই কেটে গেছে। কেন কেটে গেছে জানো? কেন? আমি আমার স্বার্থপর আবদারগুলো কারোর উপর চাপাতে পেরেছি, সে বলল। আমি যখন এরকম করতে পারি, আমার নিজের কাছে খুব ভালো লাগে। তখন আমি অনেকটা সুস্থ বোধ করি। তবে যাই বলো, এই পিৎজাটা কিন্তু দারুণ। আচ্ছা, তোমার বাসায় কেউ নেই কেন? বোন কোথায় গেছে? বোন গেছে তার বন্ধুর বাসায়। সে ভূতের ভয় পায়। আমি না থাকলে সে একা একা বাড়িতে থাকতে পারে না। তাহলে কোনো ফালতু হোটেলে যাওয়ার চিন্তা বাদ দাও। ওসব জায়গায় গেলে তোমার নিজেকে খুব সস্তা মনে হবে। চলো তোমার বাসায় যাই, আমি আলাদা বিছানায় ঘুমাবো, কোনো সমস্যা নেই। মিদুরি মিনিটখানেক ভেবে মাথা ঝাঁকালো, বলল, ঠিক আছে চলো, সেটাই ভালো হবে। আমরা ট্রেন ধরে আতসুকা গেলাম। কোবাইশি বুক স্টোরে দরজায় তালা মারা। তালা খুলে শাটারটা ঘর ঘর শব্দ করে উপরে তুললাম। শাটারটার কাগজে লেখা ছিল, সাময়িকভাবে বন্ধ। দোকানটার ভেতরে অন্ধকার, পুরনো কাগজপত্র, ম্যাগাজিন বান্ডিল ধরে পড়ে আছে। আগের বারে ঠান্ডা অনুভূতিটা আমার মধ্যে এবার ফিরে এলো। জায়গাটা একটা পরিত্যক্ত জায়গার মতো লাগছে। তোমাদের আবার দোকান চালু করার কোনো ইচ্ছা আছে নাকি, জানতে চাইলাম। না, আমরা ভাবছি এটা বিক্রি করে দেব, মিদরি বলল। টাকাটা আমরা 2 বোন ভাগ করে নেব। আমার বোন আগামী বছর বিয়ে করবে, আর আমি আমার পড়াশোনার পর পার্ট টাইম চাকরি চালিয়ে যাব। এই জায়গা বিক্রি করে দিয়ে বোনের সঙ্গে আপাতত কোনো একটা অ্যাপার্টমেন্টে গিয়ে উঠব। এই জায়গা কেউ কিনবে বলে তোমার মনে হয়? কিনবে। কিনবে না কেন? আমি অত্যন্ত একজনকে চিনি যে বুটিকের দোকান দিতে চায়। আমাকে কিছুদিন আগে সেই লোকটা জিজ্ঞেস করেছিল যে দোকানটা বিক্রি করতে চায় কিনা। বেচারা বাবা কত কষ্ট করলো এই জায়গাটার জন্য। লোনের টাকা দিয়ে জায়গাটা নিল, মাসে মাসে সে কিস্তি শোধ করলো, অথচ শেষ পর্যন্ত তার মেয়েরা সেটা বিক্রি করে দেবে। চলো উপরে যাই, এখানে অনেক ঠান্ডা, চলো। আমরা গিয়ে কিচেন টেবিলে বসলাম। মিদরি গেল গোসল করতে। আমি কেটলিতে চায়ের পানি বসালাম। গোসলের পর আমরা মুখোমুখি বসে চা খেলাম। হাতের উপর থুতনিটা রেখে দীর্ঘ সময় ধরে আমার দিকে তাকিয়ে রইল মিদরি। টিকটিক শব্দে ঘড়ি চলছে। ফ্রিজ থেকে একটানা এক ধরনের গুমগুম শব্দ আসছে। মাঝে মধ্যে থার্মোস্ট্যাট শব্দ চালু হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। মাঝরাতে খুব দ্রুত আমাদের দিকে এগিয়ে এলো। জানো মাতানাবে, এইমাত্র ভেবে ভেবে আমি একটা জিনিস বের করলাম, মিদরি বলল। কি বের করলে? বের করলাম যে তোমার চেহারাটা বেশ ইন্টারেস্টিং।
আমি বুঝতে পারছি না এই কথাটা শুনে আমার একটু অপমান বোধ করা উচিত কিনা। এর মধ্যে অপমান বোধ করা কি আছে? আমরা দুজন তো খুব ভালো বন্ধু না? মনে যা আসে সেটাই তো বলবো। যেমন আমার নিজের ব্যাপারে বলি, আমার সঙ্গে সুন্দর চেহারাটা শব্দটা যায়, আর তেমন চেহারাটা যতই দেখছি ততই মনে হচ্ছে কাজ চলে যাবে টাইপের চেহারা। আমাকে দিয়ে যে কাজ চলে যাবে, এতে কি আমার খুশি হওয়া উচিত? আমার মনে হয় তুমি খুব নেগেটিভ অর্থে কথাটা নিচ্ছ। আমি কিন্তু কোনো বাজে অর্থে কথাগুলো বলিনি। আসলে এটা তোমার দোষ না। আমার মনের ভেতরকার কথা আমি ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারি না, তাই লোকজন আমাকে শুধু ভুল বুঝতেই থাকে। মিদরি একটা সিগারেট ধরিয়ে বলল, আচ্ছা, তুমি কি ভাবার জন্য ধূপকাঠি জ্বালাতে চাও? আমি মিদরির পেছন পেছন আর একটা রুমে গেলাম। সেখানে একদিকে মাঝারি সাইজের একটা বৌদ্ধ মূর্তি রাখা, আর একদিকে ওর বাবার ছবি। আমি ওর বাবার ছবির সামনে ধূপকাঠি জ্বালিয়ে হাত জোড় করলাম। জানো আমি সেদিন কি করেছি? মিদরি বলল। আমি বাবার ছবির সামনে বসেছিলাম উলঙ্গ হয়ে। সব কাপড় চোপড় খুলে আমার শরীরটাকে ভালোভাবে দেখতে দিয়েছি। ভালো করেছি না বলো? আমি মিদরির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি করেছি শোনো। আমি তো প্রথমে জামা কাপড় খুলে ন্যাংটো হলাম, তারপর ইয়োগার মতো করে বসলাম। বাবাকে বললাম, বাবা দেখো এই যে আমি, আমাকে ভালো করে দেখো। কি অদ্ভুত কথা, তুমি এটা করতে কেন গেলে? বললাম আমি। মিদরি বলল, জানি না, আমার মনে হলো তাই দেখালাম। একটা জিনিস বোঝাবার চেষ্টা করো, আমি তো তার বীর্য থেকে এসেছি, তাই না? সুতরাং আমাকে দেখার তার অধিকার আছে, আছে নাকি? অদ্ভুত কথা রে বাবা। মাতাল হলে আমি সবসময় অদ্ভুত কথা বলি আর অদ্ভুত কাজ করি। সেদিনও মাতাল ছিলাম, তাই বাবার সামনে এমন করে বসেছিলাম। আমার বোন রুমে ঢুকে আমাকে দেখে মাথা ঘুরে প্রায় পড়েই যাচ্ছিল। বাবার ছবির সামনে আমি নগ্ন হয়ে বসে আছি। আমার মনে হয় সে খুবই অবাক হয়েছিল। আমারও তাই মনে হয়। তখন আমি তাকে ব্যাখ্যা দিলাম আমি কেন এরকম করেছি। এইমাত্র তোমাকে যে কথাগুলো বলেছি তাকে সেটা বুঝিয়ে বললাম। তারপর বললাম, মোমো, তুমিও কাপড় খুলে আমার পাশে এসে বসো। আমরা দুবোন মিলে বাবাকে তার সৃষ্টিকর্ম দেখাই। মনে হলো সে বেশ ভয় পেয়ে গেল আমার কথা শুনে। অদ্ভুতভাবে তাকাচ্ছিল আমার দিকে। খুবই কনজারভেটিভ মেয়ে। আসলে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ওর সম্পর্ক হওয়া উচিত ছিল। অন্যভাবে দেখলে সে আসলে 8-10টা সুস্থ স্বাভাবিক মানুষের মতোই, যারা স্বাভাবিকভাবে চিন্তাভাবনা করে। তোমার মতো অসাধারণ না, আমি বললাম। আচ্ছা কথা নেবে, সেদিন তো তুমি অনেকক্ষণ ছিলে হাসপাতালে। বাবার সঙ্গে তোমার কোনো বিষয়ে বেশি আলোচনা হয়েছে? আসলে উনি তো কথা বলছিলেন না, যা বলার আমি বলছিলাম শুধু। চুপ করে থাকতে খারাপ লাগছিল, তাই যা মনে আসে তাই বলছিলাম। একসময় কিছু খুঁজে না পেয়ে ওনাকে ইউরিপিডিসের গল্প শোনালাম। মিদরি শব্দ করে হেসে উঠল, বলল, তুমি পাগল নাকি? একজন মানুষ মরে যাচ্ছে আর তুমি তাকে ইউরিপিডিস নিয়ে কথা বলছো? পাগল যে কে সেটা নিয়ে তো তর্ক হতেই পারে। একমাত্র পাগলরাই বাবার ছবির সামনে ন্যাংটো হয়ে বসে থাকতে পারে। মিদরি মুখ টিপে হাসতে হাসতে বৌদ্ধমূর্তির ঘণ্টা বাজালো। তারপর বলল, গুড নাইট বাবা। এই যে ছেলেটা দেখছো, এর সঙ্গে আমি এখন অনেক মজা করব। ততক্ষণ তুমি ঘুমাও। এখন তো আর কষ্ট হচ্ছে না তোমার, তুমি তো আর বেঁচে নেই। আর যদি তারপরও কষ্ট হয়, ঈশ্বরের কাছে গিয়ে অভিযোগ করবে। তাকে বলবে সে অনেক নিষ্ঠুর। আশা করি স্বর্গে গিয়ে মায়ের সঙ্গে তোমার দেখা হয়েছে, আর তোমরা উথাল পাতাল ভাবে বাস করছো। তোমাকে বাথরুম করানোর সময় তোমার জিনিস কিন্তু আমি দেখেছি, খুবই ভালো। আশা করি তোমার এবং মায়ের সব সময়গুলো খুশি মতো কেটেছে। গুড নাইট বাবা। গোসলের পর পোশাক বদলে মিদরির বাবার একটা পুরনো পায়জামা পরে নিলাম। সাইজ একটু ছোট হলো, কিন্তু কিছু না পরার থেকে সেটা অনেক ভালো। বৌদ্ধমূর্তি যে রুমে, সেখানে মিদরি একটা ম্যাট্রেস বিছিয়ে দিল আমার জন্য। এখানে একা ঘুমাতে ভয় লাগবে নাকি তোমার, সেটা জানতে চাইল। না, ভয় ডর আমার একটু কম, বললাম আমি। তোমার বিছানা এখানে করে দিলাম, তাই বলে ভেবো না তুমি এখানে আরাম করে ঘুমিয়ে যাবে। তুমি আমার সঙ্গে আমার বিছানায় গিয়ে শোবে এবং আমাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার ঘুম না আসে। ততক্ষণ নড়বে না, ঠিক আছে? ঠিক আছে, বললাম আমি। ভেতরের বিছানাটা খুব ছোট, দুজনের পাশাপাশি শোয়া বেশ কষ্টের। আমি ওকে জড়িয়ে ধরার পরেও শরীরের অর্ধেক খাটের বাইরে রয়ে গেল। ব্যাপারটা অদ্ভুত, আমি ওকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে আছি আর বাঁ হাত দিয়ে খাট থেকে পড়ে যাওয়ার ঠেকাচ্ছি। এরকম পরিস্থিতিতে যৌন উত্তেজনা আসার কোনো প্রশ্নই ওঠে না। গল্প বলো, মিদুরি আমার বুকে মুখ রেখে বলল।
কিসের গল্প শুনতে চাও? প্রশ্ন করলাম আমি। যে কোনো গল্প, তুমি কথা বললেই আমার ভালো লাগবে। তুমি অনেক কিউট, আমি বললাম। এই কথাটা আমার নাম সহ বলতে হবে কিন্তু। মিদরি, তুমি অনেক কিউট। অনেক কিউট? কতটা কিউট? দাড়িপাল্লা দিয়ে মেপে বলো। এত বেশি কিউট যে তোমার জন্য পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, মরুভূমিতে ফুল ফুটবে। মিদরি তার মুখ তুলে আমার দিকে তাকালো, বলল, তুমি খুব সুন্দর করে কথা বলো। তোমার কথা শুনে আমার মন দুর্বল হয়ে যাচ্ছে, টের পাচ্ছি। আমি হাসতে হাসতে বললাম, তুমি কি আমার জন্য আরও সুন্দর কিছু বলতে পারো? আমি তোমাকে সত্যি পছন্দ করি মিদরি, অনেক পছন্দ করি। অনেক মানে কতটুকু? একটা ছোট ভাল্লুকের বাচ্চার মতো, আমি বললাম। সেটা কেমন? ভাল্লুকের বাচ্চার মধ্যে কি করে এলো? ধরো বসন্তকালে তুমি একা একা একটা মাঠের ভেতর দিয়ে যাচ্ছ, তখন দূরের পাহাড় থেকে একটা ছোট্ট সুন্দর ভাল্লুকের বাচ্চা তোমার সামনে এলো। সারা গায়ে ভেলভেটের মতো তুলতুলে এলো, ছোট ছোট চকচকে কালো দুটা চোখ। সে গড়াতে গড়াতে তোমার কাছে এলো। তোমাকে দেখে সে বলল, এই মেয়ে, তুমি তো ভারী মিষ্টি, তুমি কি আমার সঙ্গে একটু ডিগবাজি খেলতে চাও? তারপর তুমি আর সেই ভাল্লুকের বাচ্চা সারাদিন একজন আরেকজনকে জড়িয়ে ধরে নরম ঘাসে ডিগবাজি খেলে। আমি তোমাকে এরকমভাবে পছন্দ করি। মিদুরি আমাকে শক্ত করে বুকে চেপে ধরল, বলল, আমার সারা জীবনে আমাকে নিয়ে এত ভালো কথা কেউ বলেনি। তুমি যদি আমাকে এতই পছন্দ করো, তাহলে আমি যা বলি তা করবে আমার জন্য? সবসময় থাক করবে? আর কখনো রাগ করবে না আমার উপর? আমি তোমাকে অনেক জ্বালাবো, কিন্তু তুমি কখনো রাগ করতে পারবে না। না, রাখবো না। আর তুমি সবসময় আমাকে দেখে রাখবে। তুমি জানো আমাকে দেখে রাখার কেউ নেই। অবশ্যই দেখে রাখবো, তুমি ভাববে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার যে অনেক ভয় লাগে, বলল সে। আমি ছোট ভালুকের বাচ্চাটাকে বুকের মধ্যে ধরে থাকলাম। কিছুক্ষণ মধ্যে ওর নিঃশ্বাস ভারী হতে শুরু করলো, বুক নিয়মিত নামা করতে লাগলো। কিন্তু আমার ঘুম আসছিল না। মিদরির বিছানা থেকে নেমে আমি রান্নাঘরে গিয়ে বিয়ার খেলাম। ভাবলাম একটা বই পড়া যাক, কিন্তু পড়ার মতো কিছুই খুঁজে পেলাম না। বিয়ার খেতে খেতে হঠাৎ মনে পড়লো, আরে এটাই তো একটা বইয়ের দোকান। সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। খুঁজে পেতে হারম্যান হেসের বিনিথ দ্য হুইল বইটা নিয়ে আবার দোতলায় ফিরে এসলাম। রান্নাঘরের টেবিলে বসে বিয়ার খেতে খেতে বিনিথ দ্য হুইল পড়তে শুরু করলাম। আমি বইটা প্রথম পড়েছিলাম মিড স্কুলে ঢোকার বছর। ঠিক 8 বছর পর একই বই আবার পড়ছি, একটা মেয়ের রান্নাঘরে বসে। আমার পরনে তার মৃত বাবার পায়জামা, যেটা আবার সাইজে একটু ছোট। পৃথিবীটা খুব অদ্ভুত একটা জায়গা। এই অদ্ভুত ব্যাপারগুলো না ঘটলে হয়তো আমি কখনো আবার বিনিথ দ্য হুইল বইটা পড়তে বসতাম না। বইয়ের কাহিনী বেশ পুরনো, কিন্তু পড়তে ভালোই লাগছিল। রান্নাঘরের শেলফে একটা ধুলো পড়া ব্র্যান্ডির বোতল রাখা ছিল। একটা কফির মগে সামান্য ঢেলে চুমুক দিলাম। শরীরে তরল আগুন ছড়িয়ে পড়ল। ঘড়িতে 3টা বাজলো। আমি মিদরির রুমে একবার উকি দিলাম। সে গভীর ঘুমে তলিয়ে আছে, নিশ্চয়ই অনেক ক্লান্ত ছিল। জানালায় স্ট্রিট ল্যাম্পের আলো পড়েছে, কি যেন চাঁদের আলো। মিদরি আলোর দিকে পেছন ফিরে শুয়েছিল, এমনভাবে শুয়েছিল যেন বরফে জমে যাচ্ছে। ওর মুখের কাছে মুখ নিতেই গরম শ্বাস আমার গালে এসে লাগলো। মিদরির বাবার হাসপাতালে ঘুমিয়ে থাকার দৃশ্যটা আমার মনে পড়ে গেল। সে ঠিক তার বাবার মতো করেই ঘুমায়। সুটকেসটা ওর বিছানার পাশে রাখা, সাদা কোটটা চেয়ারের সঙ্গে ঝুলছে, ডেস্কটা সুন্দর করে গোছানো। পর্দা সরিয়ে আমি বাইরে তাকালাম। কোথাও কেউ নেই, শুধু দোকানগুলো দাঁড়িয়ে আছে। একটা দুটো আলো জ্বলছে, সব দোকান বন্ধ। মদের দোকানের সামনে রাখা ভেন্ডিং মেশিনগুলোকে দেখে মনে হচ্ছে ওরা অপেক্ষা করছে ভোরের জন্য। দূর থেকে মাঝে মধ্যে 2-1টা ট্রাকের শব্দ পাওয়া যাচ্ছে। রান্নাঘরে ফিরে গিয়ে আর একটু ব্র্যান্ডি খেয়ে নিলাম। বিনিথ দ্য হুইল হাতে নিয়ে বসলাম। বইটা যখন শেষ হলো তখন আকাশ প্রায় পরিষ্কার। আমি কফি বানিয়ে টেবিলে রাখা নোটপ্যাড আর বল পয়েন্ট কলম নিয়ে মিদরির জন্য একটা চিরকুট লিখলাম। সেখানে আমি লিখলাম, রাতে ঘুম আসছিল না, তাই একটা আকাম করেছি। তোমার ব্র্যান্ডের কিছুটা খেয়ে ফেলেছি। ও হ্যাঁ, তোমাদের বুক স্টোরে একটা বই আমি কিনেছি। বইটার নাম বিনিথ দ্য হুইল। টাকাটা ক্যাশ রেজিস্টারের ওপর রাখা আছে, বই চাপা দিয়ে। মনে করে ওখান থেকে তুলে নিও। ভোর হয়ে গেছে, ফিরে যাচ্ছি। তোমাকে একটা কথা জানিয়ে রাখি, তুমি যখন ঘুমাও তোমাকে অনেক কিউট দেখায়। দেখা হবে, ভাল্লুকের বাচ্চা। স্ট্রিট কারে চেপে ডর্মে ফিরে এলাম। পেছন দিকে গিয়ে নাগাসাওয়ার জানালায় টোকা দিতেই ও জানালা খুলে আমাকে ভেতরে ঢুকতে দিল। কফি চলবে, বলল সে। না।
ওকে ধন্যবাদ জানিয়ে আমার রুমে ফিরে এলাম। স্বপ্নহীন এক গভীর ঘুম আমার চোখে এসে বাসা বাঁধল। প্রতি সপ্তাহে আমি নাওকোকে চিঠি লিখি। মাঝে মধ্যে ও উত্তরও দেয়। ওর কোনো চিঠি খুব বেশি বড় হয় না। যথারীতি নাওকোর চিঠি পেলাম। সে চিঠিতে লিখেছে, শরতের শুরুর দিকে তুমি এখানে এসেছিলে। তুমি চলে যাওয়ার পর আমার ভেতরটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। সিজন চেঞ্জের সময় আমার মনের ভেতর এরকম হয়, কিন্তু আমি বেশ বুঝতে পারছিলাম এবারের মন খারাপটার ভাবটা তুমি চলে গেছো বলে হয়েছে। রিকো আর আমি সবসময় তোমার গল্প করি। সে আমাকে বলেছে আমি যেন অবশ্যই তার তরফ থেকে তোমাকে হাই বলি। সে আমার দিকে খুব খেয়াল রাখে। আমি এখন যে অবস্থায় আছি তার কৃতিত্ব অনেকটা রিকোরই। আমার যখন খুব একা একা লাগে তখন আমি কাঁদতে বসি। রিকো বলে, আমি যে কাঁদতে পারছি এটাই খুব ভালো, মনের কষ্ট বের হয়ে আসবে। কিন্তু বিশ্বাস করো, আমার কষ্ট কখনো শেষ হয় না। একা থাকা খুব কষ্টের। রাতে যখন আমার একা একা লাগে, লোকজন অন্ধকারের ভেতর থেকে এসে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে। আমি ওদের কথা শুনতে পাই। কিজুকি, আমার বড় বোন, সব একে একে করে আসতে শুরু করে। রাতের বেলা বাতাসে গাছ যেভাবে শব্দ করে, তারাও সেভাবে আমার মতো সঙ্গে কথা বলে। জানো, ওরাও না খুব একা, তাই ওরা আমার মতো কাউকে খুঁজে বের করে কথা বলার জন্য। মাঝে মধ্যে তোমার পুরনো চিঠিগুলো আমি বাবার পড়ি। পৃথিবীতে অনেক কিছুই আমি ঠিক বুঝে উঠি না, কিন্তু তুমি যে ব্যাপারগুলো নিয়ে লেখো সেগুলো ঠিকঠাক বুঝতে পারি। এত চমৎকার করে গুছিয়ে লেখো যে সেগুলো না বুঝে কোনো উপায় থাকে না। গত চিঠিতে তুমি মিদরের কথা বলেছ, মিদরের বাবার কথা বলেছিলে। পরে আমার খুব ভালো লেগেছে। লোকটাকে খুব আপন মনে হচ্ছিল আমার। তোমার চিঠির জন্য আমি আর রেইকো দুজনেই অপেক্ষা করি। তুমি আবার এটা শুনে রাগ করে বসো না যে আমার চিঠিগুলা আমি রেইকোকে পড়তে দেই। আসলে আমরা দুজনেই পড়ি। তোমার চিঠিগুলো ওকে পড়তে দেই, তোমাকে চিঠি পাঠানোর আগে আমার চিঠিটাও ওকে পড়তে দিই। ওকে কেউ চিঠি লেখে না, একটা চিঠি পাওয়ার অধিকার তো তার আছে, তাই না? তাই আমার চিঠিগুলো আসলে আমাদের দুজনের চিঠি। চিঠি পাওয়াটা আমাদের কাছে এক ধরনের বিনোদনের মতো। আমি খুব করে চেষ্টা করি প্রতি সপ্তাহে তোমাকে একটা চিঠি লিখতে, কিন্তু সাদা কাগজ দেখলে আমার খুব বিষণ্ণ লাগে। একই সঙ্গে ভয় হয়। মনে হয় এই সাদা কাগজটা কালো কালো অক্ষর দিয়ে ভরাতে হলে আমার অনুভূতিগুলোর মুখোমুখি দাঁড়াতে হবে আমাকে। এই যে চিঠিটা লিখছি, এটা লিখতেও আমার নিজের সঙ্গে অনেক যুদ্ধ করতে হয়েছে। আমি হয়তো লিখতেই পারতাম না, কিন্তু রেইকো গতকাল রাতে আমাকে খুব বকা দিল। বলল, আমি কেন তোমার চিঠির উত্তর দিচ্ছি না। আমাকে তুমি ভুল বুঝো না। তোমাকে বলার জন্য আমার কাছে হাজার হাজার গল্প জমে আছে, কিন্তু কিছু লিখতে পারছি না। চিঠি লিখতে আমার খুবই কষ্ট হয়। মিদরির গল্প শুনে মনে হলো সে খুবই ইন্টারেস্টিং একটা মেয়ে। আমার কেন যেন মনে হয় সে তোমাকে খুব ভালোবাসে। আমি রেইকোকে আমার ধারণার কথাটা একদিন জানালাম। সে বলল, মিদরি অবশ্যই ওয়াতানাবেকে ভালোবাসে। আমিও ওয়াতানাবেকে ভালোবাসি। ও ভালোবাসার মতোই একটা ছেলে। আমরা প্রতিদিন মাশরুম তুলছি, চেস্টনাট জোগাড় করছি আর প্রতিদিন খাচ্ছি। প্রতিদিন মানে তুমি আবার ভেবো না যে মাঝে মাঝে। প্রতিদিন মানে আসলেই প্রতিদিন। ভাতের সঙ্গে মাশরুম, ভাতের সঙ্গে চেস্টনাট, মুখস্থ মেনু। খেতে খুবই মজা লাগে। এখন পর্যন্ত বিরক্তি হয়নি। রেইকো অবশ্য বেশি খেতে পারে না। ওর নাকি ভালো লাগে না। শুধু একটার পর একটা সিগারেট খায়। সিগারেট খাচ্ছে না ভাত খাচ্ছে, মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যায়। বার্ড হাউসের পাখিগুলো ভালো আছে। তোমাকে খুব মিস করছে। আমি কিন্তু একটুও মিস করি না তোমাকে। আর তোমাকে ভালোবাসি না। ভালো থেকো। পুনশ্চ শেষ দুটো কথা কিন্তু মিথ্যা। আমার 20তম জন্মদিনের 3 দিন পর নাওকোর কাছ থেকে একটা প্যাকেজ পেলাম। ভেতরে ওয়াইন রঙের একটা সোয়েটার, সঙ্গে ছোট্ট একটা চিঠি লেখা, শুভ জন্মদিন। আশা করি তোমার 20তম বছরটা বেশ আনন্দের হবে। আমার মতো ভয়ঙ্কর হবে না। তোমাকে যে সোয়েটারটা পাঠালাম সেটা কিন্তু আমি একা বুনিনি। আমি আর রেইকো দুজনে মিলে বুনেছি। একা একা বুনতে গেলে আগামী ভ্যালেন্টাইন্স ডে এর আগে হয়তো শেষ হতো না। এখন তোমাকে একটা টিপস দিই, কেমন? কোন অংশটা আমার বোনা, ভালো অর্ধেকটা রেইকোর করা। যেটুকু খারাপ হয়েছে সে অর্ধেকটা আমি বুনেছি। রেইকো যা করে খুব ভালোভাবে করে। ওকে কাজ করতে দেখলে আমার নিজের উপর বেশ রাগ হয়। আমি কোনো কাজ ঠিকমতো করতেই পারি না। গুড বাই। ভালো থেকো তুমি। ভালোবাসি। প্যাকেজের সঙ্গে রেইকোর একটা ছোট্ট চিঠি ছিল। কেমন আছো তুমি? এত করে বললাম আমার জন্য চিঠি খানিকটা লিখতে, কিন্তু তুমি সবসময় ফাঁকিবাজি করো।
একটা 13 পাতার চিঠিতে আমার জন্য 2 থেকে 3টা লাইন বরাদ্দ থাকে তোমার। সোয়েটারটা সুন্দর হয়েছে না? আমরা নিজেরা রং আর স্টাইল পছন্দ করেছি। শুভ জন্মদিন, রেইকো ইসিডা।